Dear brothers and sisters, welcome to Dadar Classroom. ক্লাস 8 এর ফাইনাল পরীক্ষা অর্থাৎ থার্ড ইউনিট টেস্টের পরিবেশ এবং বিজ্ঞানের একটি মোস্ট ইম্পর্টেন্ট মডেল কোশ্চেন সেট নিয়ে আলোচনা করব। এটা কিন্তু সাজেশন ভিত্তিক মডেল কোশ্চেন সেট। দেখে নাও এই প্রশ্নগুলো রয়েছে। ওকে, সাবস্ক্রাইব দাদার ক্লাসরুম এবং এই ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিও। টপার চয়েস দাদার ক্লাসরুম। হ্যালো টপার, ক্লাস 8-এর ফাইনাল পরীক্ষায় পরিবেশ এবং বিজ্ঞানে নাম্বার থাকবে 70, সময় থাকবে 2 ঘন্টা 30 মিনিট। এটা একটা রিল্যাক্স সেট, পরীক্ষার একদম লাস্ট মুহূর্তের সেট। তো আজকে আমরা রিল্যাক্স হব, কারণ পরীক্ষার আগে একটাই কাজ, সেটা হচ্ছে রিভিশন রিভিশন রিভিশন। এবং তার পাশাপাশি আমাদের সব থেকে দরকার মোটিভেশন 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 এবং শান্ত থাকা। তো শান্ত থাকবে, যতটা পড়েছো যথেষ্ট, এখন রিভিশন করো। আর একটা কথা বলে রাখবে, অশান্ত হলে কিন্তু ভালো কিছু হবে না। মনটাকে স্থির করো, যতটা তোমার দ্বারা সম্ভব তুমি করেছো। এখন তোমার ভেতরে যা আছে সেটাকে সুন্দর করে খাতার মধ্যে লিখে দিয়ে আসো। পরিস্ফুটনের টাইম এসেছে, নিজেকে রিফ্লেক্টের টাইম এসেছে, অর্থাৎ যা জানো যা সেটাকেই লিখে দিয়ে আসো। রিল্যাক্স থাকো, নিজের বেস্ট দিয়ে আসো। চলো শুরু করছি আমাদের রিল্যাক্স সেট, লাস্ট সেট সায়েন্সের। প্রথম প্রশ্ন। আচ্ছা, আমি কিন্তু অনেকগুলো সেট দিয়েছি, বইভিত্তিক সাজেশন দিয়েছি, অবশ্যই এগুলো ফলো করবে। 1 নম্বর, সঠিক উত্তরটি নির্বাচন করো। তো প্রথম প্রশ্ন রয়েছে, দেখো 10টি প্রশ্ন রয়েছে। 1 নম্বর, ঘনত্ব বৃদ্ধি পেলে, ঘনত্ব বলতে ডেনসিটি, বৃদ্ধি পেলে তরলের চাপ। চিন্তা করো, যে তরল যত বেশি ঘন হবে তার চাপও কিন্তু তত বেশি হবে। অর্থাৎ ঘনত্ব বাড়ার সঙ্গে সঙ্গে তরলের চাপ সেটা কিন্তু সমানুপাতে বৃদ্ধি পায়। তাহলে এই ক্ষেত্রে আমরা বলতে পারি যার কী হবে, তার চাপটা অর্থাৎ প্রেশারটা কী হবে, বৃদ্ধি পাবে। এইবার গল্পটা হচ্ছে, এর বাস্তবিক প্র্যাকটিক্যাল প্রমাণ হতে পারে কি দাদা? হ্যাঁ, অবশ্যই। একটা পাতলা তরল নেবে এবং একটা গাঢ় তরল নেবে, একদম সান্দ্র গাঢ় তরল। দেখবে যে পাতলা তরলের মধ্যে কোনো একটা জিনিস যতটা সহজে তার মধ্যে ঢুকে যাবে, গাঢ় তরলের মধ্যে কিন্তু তেমন ঢুকবে না। আর গাঢ় তরলটা অর্থাৎ যার ঘনত্বটা যত বেশি হবে সেই জিনিসটা কিন্তু তত বেশি চাপ ক্রিয়েট করবে, অর্থাৎ প্রেশার ক্রিয়েট করবে। তো এই সোর্স আমরা বলতে পারি যে ঘনত্ব অর্থাৎ ডেনসিটি, আমরা উঁচু ক্লাসে ডেনসিটিকে রো দ্বারা প্রকাশ করি। এই রোটা ভেরিজেস, আচ্ছা একটু ফ্রেশ করেই লিখি, এই রোটা কী হয়, ভেরিজেস হয় তার কী বলতো, প্রেশারের সাথে। অর্থাৎ এই রোটা বলতে ডেনসিটি, এটাকে তুমি ডি দ্বারা প্রকাশ করতে পারো। ডি ভেরিজেস কি, প্রেশারের পি, অর্থাৎ দুটোই সমানুপাতিক। একটা বাড়লে আর একটা বাড়বে, একটা কমলে আর একটা কমবে। যেহেতু এটা বৃদ্ধি পাচ্ছে তার জন্য প্রেশারটাও কী হবে, বৃদ্ধি পাবে। একদম কনসেপ্ট ক্লিয়ার হলো? যদি কোনো কারণে এখানে প্রশ্ন থাকতো যে ঘনত্ব হ্রাস পায়, তাহলে আমাদের বলতে হতো যে সেই ক্ষেত্রে প্রেশারও হ্রাস পাবে, অর্থাৎ চাপও কমবে। যেহেতু ঘনত্ব বৃদ্ধি পাচ্ছে তার জন্য প্রেশারও আমাদের বাড়ছে। ওকে, সমানুপাতিক, তার জন্য বাড়ছে। ওকে, রিল্যাক্স। চলে আসছে নেক্সট প্রশ্নতে। আলোর যে ধর্মের জন্য নক্ষত্ররা ঝিকিমিকি করে তা হলো, দেখো আমরা ক্লাস 12-এর 4th সেমিস্টারে একটা চ্যাপ্টার পড়বো, রিফ্র্যাকশন, নট রিফ্লেকশন। কী বলো তো রিফ্র্যাকশন। দুটো জিনিস হয়, একটা হচ্ছে রিফ্লেকশন, একটা হচ্ছে রিফ্র্যাকশন। তো রিফ্র্যাকশন মানে হচ্ছে কি বলতো, প্রতিসরণ, আর রিফ্লেকশন মানে হচ্ছে কি প্রতিসরণ। নাম দুটো একই রকম শুনতে হলেও কিন্তু মানে আলাদা। সাধারণত আলোর একটা স্পেশাল ধর্ম রয়েছে, প্রপার্টি রয়েছে, সেটা হচ্ছে রিফ্র্যাকশন অফ লাইট। সেই রিফ্র্যাকশন অফ লাইটে কী হয়, যদি এরকম একটা আমরা একটা ধরো এরকম একটা কী বলবো এটাকে, ধরো একটা গ্লাস নিলাম, সেই গ্লাসের মধ্যে যেরকম একটা চামচ আমরা ভরে দিই, তাহলে দেখবে যে জল নেওয়ার পরে সেই চামচটা একটু উপর থেকে যদি দেখি, দেখবে চামচটা একটু বেঁকা দেখায়। এবার কথা হচ্ছে, আদৌ কেউ চামচটা জলের মধ্যে পড়ার পরে কি বেঁকে যায়? না। এক্ষেত্রে আলোর একটা স্পেশাল প্রপার্টি রয়েছে, সেটা হচ্ছে রিফ্র্যাকশন। এবার এই রিফ্র্যাকশনটা কখন ঘটবে, যখন দু রকমের মাধ্যম হবে, একটা ঘন মাধ্যম, একটা লঘু মাধ্যম। ওকে, এবার এই ঘন মাধ্যম এবং লঘু মাধ্যমের জন্য কি হচ্ছে, জিনিসটা আমরা রিফ্র্যাকশন দেখতে পারি। এই রিফ্র্যাকশনের জন্যই নক্ষত্ররা কী করে, ঝিকিমিকি করতে থাকে। ওকে, আচ্ছা, মনে হচ্ছে না যে কে যেন লাইটিং চালিয়ে দিয়েছে রাস্তা, কী বলবো, আকাশে, সেই না আকাশে লাইটিং চালিয়ে দিয়েছে। আমরা রিল্যাক্সে গল্প করব এবং রিল্যাক্স হব, কারণ টপাররা পরীক্ষার আগে কিন্তু রিল্যাক্স হয়, এবং রিল্যাক্স হলেই কিন্তু বেটার রেজাল্ট করতে পারবে। নার্ভাস হবে না, নার্ভাস হলে পরেই অন্য কিছু হয়ে যাবে। রিল্যাক্স হও, যা পড়েছো যথেষ্ট পড়েছো, রিভিশন করো, রিল্যাক্স হও। দেখবে যে অনেক সময় আমরা রিল্যাক্সে অনেক কঠিন অঙ্কও নামিয়ে দিতে পারি। বাস রিল্যাক্স হও এখন। ক্লিয়ার তো? আচ্ছা, এই দেখো আমরা যেটা ভাবি না যে রাত্রে আকাশে হয়তো কেউ একজন লাইট, আকাশের মধ্যে তারাগুলো হচ্ছে, তাহলে এটা কী হলো, প্রতিসরণ। আমরা ডিটেল জানলাম।
এরপর আছে দেখো 7n14, পরমাণুটিতে প্রোটন সংখ্যা হলো, একদম সোজা জিনিস, যে সংখ্যাটা নিচে থাকবে সেটাই হবে উত্তর। এখানে কত আছে? 7 আছে, তাহলে অ্যান্সার হবে 7, অর্থাৎ প্রোটন সংখ্যা 7 হবে। এবার গল্পটা হচ্ছে, দাদা অনেকে তো বলে এই 7টা হচ্ছে ইলেকট্রন, তাহলে এটা কি ইলেকট্রন হবে? অবভিয়াসলি ইলেকট্রন হবে। তাহলে দাদা এটা প্রোটন কেন? দেখো বাবু, একটা পরমাণু নিস্তরিত হয়, আমি এই ব্যাপারে একটু এক্সট্রা কোশ্চেনও জানিয়ে দিচ্ছি তোমাকে। দেখো, একটা পরমাণু নিস্তরিত হয়, কেন নিস্তরিত হয়? একটা পরমাণুর মধ্যে যতগুলো ইলেকট্রন থাকবে, ঠিক আছে, ঠিক ততগুলোই কিন্তু প্রোটন থাকবে, তাই তো? এবার ইলেকট্রন প্রোটন, প্রোটন বলতে প্লাস, এবং প্লাস মানে সমান হলে সেটা অবশ্যই নিস্তরিত, অর্থাৎ নিউট্রাল হয়ে যাচ্ছে। এই কারণে কিন্তু পরমাণু নিস্তরিত হয়। অনেক প্রশ্ন হয় পরমাণু নিস্তরিত কেন, তখন আমরা উত্তর দেবো যে একটা পরমাণুর মধ্যে যতগুলো ইলেকট্রন ঠিক ততগুলোই ততগুলোই প্রোটন থাকে, এই কারণেই কী হয়, পরমাণু নিস্তরিত হয়। এবার গল্পটা হচ্ছে যে এখানে প্রোটনের সংখ্যা বের করতে বলছে, যদি ইলেকট্রনের সংখ্যা বের করতে বলতো তাও কিন্তু সেই 7টাই হতো। কনসেপ্ট ক্লিয়ার? যদি এই ধরনের প্রশ্ন আসে আমরা টেকনিক্যালি কিন্তু বেরিয়ে যেতে পারবো। এবার গল্পটা হচ্ছে, দাদা ইলেকট্রন জানলাম, ওকে, দাদা প্রোটনও জানলাম, পরমাণুর মধ্যে আর একটা কণা রয়েছে, তার নাম কি? নিউটন। তাহলে দাদা নিউটন সংখ্যাটা কীভাবে বের করবো? দেখো নিউটন সংখ্যাটা আমি খালি নিউ লিখলাম, হ্যাঁ নিউ লিখলাম। নিউটন মানে কি? এই যে টোটাল 14 সংখ্যাটা আছে, লিখে দাও 14, এখানে 7 আছে, এই যে লিখে দাও 7, এখানে লিখে দিই 7, হ্যাঁ। এবার 14 থেকে 7 বিয়োগ করো, এই যে বিয়োগ করো, 14 থেকে 7 বিয়োগ করলে কত হবে? 7, অর্থাৎ উপরের সংখ্যাটা আর নিচের সংখ্যাটাকে বিয়োগ করলে যেটা হবে সেটাই কিন্তু তার নিউটন নাম্বার। ওকে, তাহলে এই ক্ষেত্রে কিন্তু 7টা হচ্ছে আমাদের প্রোটন নাম্বার। যে গেল, তাহলে নিউটন নাম্বার যদি পরীক্ষায় বের করতে বলে আমরা বের করতে পারবো, ইলেকট্রন নাম্বার বললেও বের করতে পারবো, এবং তার পাশাপাশি প্রোটন বললেও বের করতে পারবো। এবার গল্পটা হচ্ছে 14টা কি? এই 14টা হচ্ছে পরমাণুর নিউক্লিয়াসের অর্থাৎ ভর সংখ্যা। ভর সংখ্যা কাকে বলে চলো ডিটেলস অ্যানালাইসিস করে দিই, একদম রিল্যাক্স। একটা পরমাণুর কেন্দ্রের মধ্যে, আস্তে আস্তে বলবো, একদম মাথা মধ্যে সেট হবে। একটা পরমাণুর কেন্দ্রের মধ্যে অর্থাৎ তার নিউক্লিয়াসের মধ্যে যতগুলো প্রোটন থাকবে এবং যতগুলো কি থাকবে বলতো, পি লিখলাম, এবং যতগুলো নিউটন থাকবে তার সমষ্টিটাকে বলবো হচ্ছে কি বলতো, তার ভর সংখ্যা। ক্লিয়ার তো? তাহলে পি এবং এন এর যোগফলটাই কিন্তু তার ভর সংখ্যা। ওকে, এবার পরমাণু ক্রমাঙ্ক কাকে বলে? কোনো একটা পরমাণুর মধ্যে যতগুলো প্রোটন থাকবে সেটাই হচ্ছে তার কি বলবো, পরমাণু ক্রমাঙ্ক। কনসেপ্ট ক্লিয়ার? কোনো ডাউট নেই। এবার আসছে পি এন এবং বলবো হচ্ছে কি ই, এদের মধ্যে ব্যাপারটা কি? দেখো পি বলতে হচ্ছে প্লাস, আর নিউটন বলতে তার আধান হবে 0। যদি বলে প্রোটনের আধান কি বলবো? প্লাস। নিউটনের আধান কি বলবো? 0। ইলেকট্রন আধান কি? ইলেকট্রন আধান বলবো হচ্ছে কি নেগেটিভ বা ঋণাত্মক। কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেল? তিনটাই জেনে গেলাম। আচ্ছা, এবার অনেক সময় প্রশ্ন হয়, ক্লাস 9-এ দেয় যে প্রোটন কে আবিষ্কার করছে, তো মনে রাখবা যে গোল্ডস্মিথ হচ্ছে প্রোটন আবিষ্কার করেছে। এবার যদি বলে যে নিউটনকে আবিষ্কার করছে, বলবো স্যাডউইক। আর ইলেকট্রন হচ্ছে কি জে থমসন। রিভিশন হয়ে গেল আমাদের, ক্লিয়ার হয়ে গেল কনসেপ্টটা। আচ্ছা, চলে আসছি নেক্সট প্রশ্ন। তাহলে এখানকার যতগুলো প্রশ্ন ছিল সব কভার হয়ে গেল, এই ইলেকট্রন, প্রোটন, নিউটন। আচ্ছা, আর একটা জিনিস আমাদের একটু জানতে হবে, তাহলে আমরা একটু ছবিটাও জেনে নিই। এর মধ্যে হচ্ছে প্রোটন এবং নিউটন থাকে, মানে পরমাণুর কেন্দ্র এটা। আর এর বাইরের দিকে এরকম কি হয়, কিছু কক্ষপথ হয় যেখানে কি হয়, ইলেকট্রনগুলো এরকম বন করে ঘুরতে থাকে, তাই না? আচ্ছা, এগুলো উঁচু ক্লাস আরও ডিটেল জানবে। এখানে একটা বলের ব্যাপারটা বলা হয়। নেক্সট, কার্বনের একটি নিয়তাকার রূপভেদের নাম লেখো। আচ্ছা, নিয়তাকার মানে কি? যার আকার আছে। তো এর মধ্যে তুমি দেখবা যে হীরার একটা আকার আমরা বলতে পারি, অবশ্যই হিরেই হবে। এবার কোক, গ্যাস কার্বন, এগুলো দেখো, যেরকম আমরা বলি না ছাই বলি, তারপরে এগুলো কি বলে, ঝুল বলে। দেখবা রান্নাঘরের মধ্যে ঝুল পড়ে, কাঠের জ্বালানি ফালানি দিয়ে রান্না করলে পরে দেখবা যে ঝুল পড়ে, মানে ছাই টাইপসের কিছু একটা, কালি যেটাকে বলে। ওগুলোর কি কোনো আকার আছে? নেই। তো যাদের আকার থাকবে না সেটাকে আমরা কি বলবো? অনিয়তাকার। যদি পরীক্ষায় আসে অনিয়তাকার রূপ, তাহলে বলবো যে গ্যাস কার্বন বলতে পারো, কোক বলতে পারো, ঝুলো বলতে পারো, কালি বলতে পারো, এরকম অনেক কিছু বলতে পারো। আর আকার কার আছে? হিরে। এই হিরে কিন্তু প্রচণ্ড পরিমাণে লাইটের কিন্তু রিফ্লেকশন ঘটায়, এটা তোমরা জানো। আর খুব কী বলবো, একটা ডেন্সিটি, যেটাকে বাংলায় বলা হচ্ছে ঘনত্ব, প্রচণ্ড ঘন টাইপের একটা পদার্থ। রিফ্লেকশন অফ লাইটের কিন্তু মারাত্মক একটা পর্যায়ের এর কিন্তু করে, তাই না? এরপরে 5 নম্বর প্রশ্ন, একটি অধাতব পারক্সাইডের উদাহরণ হলো, এটা হবে কি বলতো? হাইড্রোজেন পারক্সাইড। নেক্সট, জীবাণুকে মেরে ফেলার জন্য মানুষের রক্তে যে কোষ থাকে সেটা হচ্ছে কি লোহিত রক্তকণিকা, তো অক্সিজেন পরিবহন করে। আর শ্বেত রক্তকণিকা কি করে বলতো? জীবাণুগুলোকে মেরে ফেলে। তার মানে সঠিক উত্তর হবে শ্বেত রক্তকণিকা। নেক্সট আসছি 7 নম্বর, জলাতঙ্ক রোগের টিকা আবিষ্কার করেন কি? এটা তোমরা সবাই জানো, এটা কি হবে? লুই পাস্তুর, তাই না? এরপরে থাইরক্সিন হরমোন হৃদস্পন্দন কি করে? কন্ট্রোল করে, তাই তো? বাড়াচ্ছে, কমাচ্ছে। তো এর মধ্যে সঠিক উত্তর হবে কি বলতো? থাইরক্সিন হরমোন হৃদস্পন্দনকে বাড়িয়ে দেয়, তো সঠিক উত্তর হবে বাড়ায়। এরপরে লুসিফেরন এক রকমের কালার হয়, তাই না? আমরা জানি। তো এখানে অপশন এতে দেখো আছে রঞ্জক, তাহলে সঠিক উত্তর হবে দেখো রঞ্জক। নেক্সট, লবঙ্গ গাছের যে অংশ তা হলো
লবঙ্গ গাছের কি বলতো এক রকমের মুকুল হয়, তোমার সঠিক উত্তর হবে দেখো মুকুল। এরপরে চাপ এবং বলের মধ্যে সম্পর্ক। আমরা জানি যে বল ইকুয়ালস টু চাপ ইন্টু ক্ষেত্রফল, চাপ ইন্টু ক্ষেত্রফল, তাই না? বল ইকুয়ালস টু, তাহলে এটি লিখবো বল ইকুয়ালস টু চাপ ইন্টু ক্ষেত্রফল। নেক্সট, মরীচিকা কোথায় লক্ষ্য করা যায়? মরীচিকা কিন্তু আমরা জানি যে মরুভূমিতে লক্ষ্য করা যায়। আমরা বলি না মরুদ্যান মরুদ্যান, তাই না? মরুভূমিতে অনেক সময় দেখা যায় যে একটা পুকুরের মতো বা অনেক সময় গাছপালা এই টাইপের একটা ভ্রম হয়, দিকভ্রম হয় পথভ্রষ্ট লোকদের, তাই না? তো মরুভূমিতে কি দেখা যায়? মরীচিকা। নেক্সট, কার্বনের যোজ্যতা কত? কার্বনের যোজ্যতা মনে রাখবে 4। কিভাবে? দেখো এই যদি একটা কার্বন হয়, এখানে একটা হাত, এখানে একটা হাত, এখানে একটা হাত, এখানে একটা হাত, এবার এই হাতে যদি হাইড্রোজেন বসে, এখানে যদি হাইড্রোজেন বসে, এখানে হাইড্রোজেন বসে, তাহলে আমাদের কি ফর্মেশন হবে? দেখো CH4 বলতে মিথেন তৈরি হচ্ছে। তো কার্বনের কয়টা হাত? 1টা 2টো 3টে 4টে, অর্থাৎ কার্বনের যোজ্যতা কয়টা হয়? 4টে। এটা কিন্তু অর্গানিক কেমিস্ট্রিতে পড়তে হয় আমাদের। নেক্সট চলে আসছি বিকল্প শক্তির দুটি উৎসের নাম। বিকল্প শক্তি অনেক হতে পারে, বায়ু শক্তি, সৌরশক্তি, জোয়ার ভাটার শক্তি, তাই না? তো এগুলোর নাম লিখে দিলেই হলো। তো বায়ু শক্তি, সৌরশক্তি লিখলাম। বিকল্প বলতে এর আরেকটা প্রশ্ন হয় অচিরাচরিত শক্তি, হ্যাঁ, এটাও কিন্তু হয়। এগুলো কিন্তু পরিবেশের জন্য যথেষ্ট ভালো, ঠিক আছে? দূষণ টূষণ ঘটায় না এবং লং টাইম পাওয়া যায়, তাই না? পৃথিবীতে প্রথম জলের অণুকে ভেঙে মুক্ত অক্সিজেন তৈরি করেছিলেন কোন জীবাণু? এটা কি বলতো কোন জীবাণু হবে? সেটা হচ্ছে সায়ানোব্যাকটেরিয়া। সায়ানোব্যাকটেরিয়া কিন্তু এটাকে ভেঙে ফেলেছিল। কাকে? জল বলতে কি বলতো H2, এই দেখো H2 যেটা আছে, এখান থেকে মুক্ত অক্সিজেন, যেটা ফ্রি অক্সিজেন বলে, সেটা তৈরি করেছিল। নেক্সট হচ্ছে একটি বহুকোষী শৈবালের উদাহরণ, এটা হবে স্পাইরোকাইরা। এবার জরুরিকালীন হরমোনের নাম কি? দেখো এটা হচ্ছে আমাদের ইমার্জেন্সিতে কি হয়, শরীর থেকে ক্ষরিত হয়, সেটার নাম হচ্ছে কি অ্যাড্রিনালিন, তাই না? এরপর আসছি বনের একদম উপরের স্তরটাকে কি বলে? এটা আমরা বলি ক্যানোপি। কচুরিপানা কত বছর বাঁচে? এটা প্রায় 24 বছর বাঁচে। বাবা, কচুরিপানা এত বছর! কচুরিপানার অপর নাম কি? টেরর বলা হয়, বেঙ্গল অফ টেরর, টেরর অফ বেঙ্গল বলা হয়, তাই না? তো এটা পড়ে রাখবা। একটি ক্লোরোফিল যুক্ত এককোষী জীবের নাম লেখো, এটা কি হবে? ক্লামাইডোমোনাস। নেক্সট, সংক্ষিপ্ত উত্তর দাও। প্রথম প্রশ্ন, আয়নীয় যৌগে অণুর অস্তিত্ব নেই কেন? ক্যাটায়ন এবং অ্যানায়ন পরস্পরের সাথে স্থির তড়িৎ আকর্ষণ বলের প্রভাবে যুক্ত হয়ে আয়নীয় যৌগের কেলাস গঠন করে। একটি কেলাসের অসংখ্য ক্যাটায়ন এবং অ্যানায়ন ত্রিমাত্রিক মানে 3 যাকে বলা হচ্ছে ভাবে বিন্যস্ত থাকে। তাই আয়নীয় যৌগের অণুতে কোনো অস্তিত্ব, কি বলবো, কোনো রকম অস্তিত্ব নেই। কারণ এখানে ত্রিমাত্রিক গঠনের জন্য কিন্তু সুবর্ণস্থ থাকছে, যে কারণে এটার অস্তিত্ব থাকছে না। নেক্সট, প্রবতা কাকে বলে? প্রবতা আমরা কি জানি যে জলের মধ্যে কোনো একটা পদার্থকে রাখলে সেই পদার্থকে নিচের থেকে কে যেন ফোর্স করছে, অর্থাৎ বোয়াল দিয়ে যেন উপরের দিকে উঠাচ্ছে। একটা ফুটবলও যদি জলের মধ্যে রাখো, নিচের দিকে ঠেলবা, মনে হবে যে ফুটবলটাকে কে যেন উপরের দিকে ঠেলছে। ওকে, এই যে বিষয়টা, এটা কিন্তু জলের প্রবতা। চলো পড়বো, তরল বা গ্যাসে আংশিক বা সম্পূর্ণভাবে নিমজ্জিত কোনো বস্তুর উপর তরল বা গ্যাস লম্বভাবে একটা যে ফোর্স, ঊর্ধ্বমুখী একটা বল প্রয়োগ করছে, তাকে তার প্রবতা বা বাউন্সি বলবো। নেক্সট, নুন বলতে লবণের দুটি উল্লেখযোগ্য ধর্ম লেখো। লবণকে কিন্তু সহজে গলানো যায় না, অর্থাৎ লবণের যদি বলি যে প্রায় 800 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতে গলানো যেতে পারে, অর্থাৎ পরিণত করা যেতে পারে, গলিয়ে তরলে পরিণত করা যেতে পারে, অর্থাৎ সহজে গলছে না। 2 নম্বর, গলিত অবস্থা বা জলীয় দ্রবণে নুন অর্থাৎ সোডিয়াম ক্লোরাইড যেটা তড়িৎ পরিবহন করে। কেন তড়িৎ পরিবহন করবে সোডিয়াম ক্লোরাইড? কারণটা হচ্ছে দেখো NaCl। NaClটা কি হয়? দুটো খণ্ডে বিভাজিত হচ্ছে, Na+ গঠন করে, মানে প্লাস আয়ন, এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু Cl নেগেটিভ। দেখো যদি 2 রকম আয়ন উৎপন্ন করে, তবে সেটা তো অবশ্যই কি করবে? তড়িৎ পরিবহন করবে। তবে এটা কিন্তু অবশ্যই এর জন্য কিন্তু জলীয় বাষ্প বা জল লাগবে, তাই না? বা গলিত অবস্থা লাগবে। নেক্সট, ক্লোরিনের সঙ্গে হাইড্রোজেন কোন শর্তে বিক্রিয়া করে? তো বিক্ষিপ্ত সূর্যালোক, মানে সূর্যের আলোটা লাগবে, সেটা বিক্ষিপ্ত হলেও হবে। উপস্থিত হাইড্রোজেন, দেখো হাইড্রোজেন বলতে H2, এবং ক্লোরিন বলতে কি বলবো? Cl2। এই যে এখানে আছে দেখো, হাইড্রোজেন বলতে এটা আর ক্লোরিন বলতে এটা। এই দুটো কি হচ্ছে? বিস্ফোরণ সহ বিক্রিয়া করে এবং হাইড্রোজেন ক্লোরাইড যেটা আছে 2HCl উৎপন্ন করে। এক রকমের অ্যাসিড, তাই না? তারপর 5 নম্বর, রাইবোজোমের বৈশিষ্ট্যগুলি লেখো। রাইবোজোমের বৈশিষ্ট্যগুলি হলো, এরা পর্দাবিহীন, প্রোটিন সংশ্লেষ করা এই অঙ্গনের প্রধান কাজ। সংশ্লিষ্ট প্রোটিন কোষের ক্ষয়পূরণ এবং নতুন কোষ তৈরিতে অংশগ্রহণ করে। নেক্সট, ইম্পর্টেন্ট, মাধ্যমিকের জন্য ইম্পর্টেন্ট, নাইট্রিফিকেশন কাকে বলে? উদাহরণ আছে যে এক্ষেত্রে কোন কোন জীবাণুগুলো রয়েছে, ব্যাকটেরিয়াগুলোর নাম কি? তো বলবো নাইট্রোসোমোনাস নাইট্রোব্যাকটেরিয়া নামক নাইট্রিফাইং ব্যাকটেরিয়া, অ্যামোনিয়াম বলতে NH4 যেটা আছে, একটা হচ্ছে অ্যামোনিয়া NH3 আর একটা হচ্ছে অ্যামোনিয়া যেটা NH4, যথাক্রমে নাইট্রাইট এবং নাইট্রেটে রূপান্তরিত করে। আচ্ছা, এই পদ্ধতিকে নাইট্রিফিকেশন বলে। নেক্সট, TSH হরমোনের কাজ লেখো। তো TSH হরমোনের কাজ হলো থাইরয়েড গ্রন্থির বৃদ্ধি নিয়ন্ত্রণ করে, থাইরয়েড গ্রন্থি থেকে থাইরক্সিন হরমোন ক্ষরণে উদ্দীপনা যোগায় এবং পিটুইটারি গ্রন্থি থেকে ক্ষরিত হয়। এই বৈশিষ্ট্যগুলো বলতে পারি। বনে, আচ্ছা নেক্সট 8 নম্বর, বনে আগুন লাগলে কি কি ক্ষতি হয়?
দেখো, বন ছাড়া মানুষের বেঁচে থাকা সম্ভব নয়। আগুন লেগে বন নষ্ট হলে বাতাসে কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব বাড়তে থাকে, আর অক্সিজেনের ঘনত্ব কমতে থাকে, ফলে পরিবেশে তাপমাত্রা ক্রমশ বাড়তে থাকে। এটা একটা পয়েন্ট। বনের মাটি আর গাছের পাতা বৃষ্টিপাতের প্রায় 50% শুষে নেয়। বনে আগুন লাগার পর মাটি ও গাছের পাতা সেই ক্ষমতা আর থাকে না, ফলে বনের কি বলেছে যে ফলে বন্যার সম্ভাবনা বৃদ্ধি পায়। এবার নিমের ঔষধি গুণ। বহুমূত্র রোগের ক্ষেত্রে নিম পাতার রস খুবই উপকারী। চুলকানি টাইপের যেগুলো হয় সেগুলোতেও কিন্তু নিম পাতা যথেষ্ট উপকারী। ভাইরাসজনিত মহামারীতে নিম বীজ কাজে লাগে। কানের ব্যথা, দাঁত আর দাঁতের মাড়ির ব্যথায় নিম তেল ব্যবহার করা হয়। প্রচুর নিমের উপকারিতা রয়েছে। এবারে ক্রোমোপ্লাস্টিড কাকে বলে? দেখো, ক্লোরোপ্লাস্টিড ছাড়া আরও দু ধরনের প্লাস্টিড উদ্ভিদ কোষে দেখা যায়। একটা হচ্ছে দ্বিতীয় ধরনের প্লাস্টিককে বলা হয় কমলা, লাল, হলুদ ও অন্যান্য বর্ণের রঞ্জক থাকে। এরা ফুল এবং ফলের বর্ণ নিয়ন্ত্রণ করে, এদের ক্রোমোপ্লাস্টিড বলা হয়। দেখো, প্লাস্টিড হচ্ছে তিন রকমের হয়। একটা হচ্ছে ক্রোমোপ্লাস্টিড, একটা ক্লোরোপ্লাস্টিড, একটা হচ্ছে লিউকোপ্লাস্টিড। তার মধ্যে যেটা ক্রোমোপ্লাস্টিড, সেই ক্রোমোপ্লাস্টিডটা হচ্ছে কী হয়, বিভিন্ন কালার ফর্মেশন করে উদ্ভিদের। ওকে, এর ফলে কী হয়, বিভিন্ন পতঙ্গ বা অন্যান্য কিছু উদ্ভিদের এই কালারের জন্য আকৃষ্ট হয় এবং পরাগগুলোনে কিন্তু সাহায্য করে। আর লিউকোপ্লাস্টিড মেনলি কী করে, খাবার দাবার ইত্যাদি বিষয় যেগুলো আছে মানে শ্বেতসার রূপে কী করছে, উদ্ভিদের বিভিন্ন জায়গায় সঞ্চয় করতে সাহায্য করছে। আর একটা হচ্ছে ক্লোরোপ্লাস্টিড, যেটা হচ্ছে উদ্ভিদের কালার ফর্মেশন বলতে সবুজ কালারটা ফর্মেশন করে, যেটার মধ্যে ক্লোরোফিল থাকে। এই ক্লোরোফিল থাকাতে কী হচ্ছে, সূর্য থেকে যে আলোটা আসছে তার মধ্যে যে ফোটন কণা, সেই আলোটা কী হচ্ছে উদ্ভিদ দেহে মাটি থেকে শোষিত জল, খনিজ লবণ এবং ক্লোরোফিলের সহায়তায় কী হয়, একটা খাবার তৈরি হয় যেটার নাম হচ্ছে কি গ্লুকোজ C6H12O6। এই জিনিসটা তৈরি করতে সাহায্য করে এবং তার পাশাপাশি কী হয় বলতো, অক্সিজেন উৎপাদিত হয়। এই তো গেল হচ্ছে প্লাস্টিডের গল্প। টোটাল 3টা প্লাস্টিডে আমরা আলোচনা করলাম। এবার 4 নম্বর, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। দেখো, প্রত্যেকটা আছে 3 নম্বর করে। প্রথমত, তড়িৎযোজী এবং সমযোজী যৌগের মধ্যে পার্থক্য। 2 নম্বর, গ্রীষ্মকালে উত্তপ্ত দুপুরবেলায় দূর থেকে পিচ রাস্তার উপর জল চকচক করছে দেখতে পাওয়া যায় কেন? 3 নম্বর, এক টুকরো লোহা জলে ডুবে যায় কিন্তু লোহার তৈরি জাহাজ জলে ভাসে কেন? 4 নম্বর, হাইড্রোজেন এবং অক্সিজেন গ্যাসের মধ্যে পার্থক্য লেখো। বায়োফুয়েল বলতে কি বোঝায়, উদাহরণ দাও। 6 নম্বর, বজ্র পরিষ্কারে ব্যাকটেরিয়া কীভাবে সাহায্য করে? 7 নম্বর, তেল কীভাবে সামুদ্রিক প্রাণীদের মৃত্যুর কারণ তা ব্যাখ্যা করো। 8 নম্বর, অন্তঃকারা গ্রন্থির দুটি বৈশিষ্ট্য এবং একটি কাজ লেখো। আর 9 নম্বর, পরজীবিতা কী, পোষক জীবের উপর এর প্রভাব কী। আর 10 নম্বর, কাকে কেন আত্মঘাতী থলি বলা হয়। এই গেল হচ্ছে আমাদের টোটাল সেট। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং শেয়ার করো। আর তোমাদের জন্য একটা সুন্দর অ্যানাউন্সমেন্ট আছে, তোমরা 9-এ ওঠো এবং একটা ভালো রেজাল্ট করো। আমি একটা নতুন ব্যাচ হয়তো পড়াবো, সেখানে সায়েন্স বলতে ফিজিক্যাল সায়েন্স এবং লাইফ সায়েন্স এবং তার পাশাপাশি ম্যাথমেটিক্স পড়াবো। ওকে, তো সামনে পরীক্ষা, যতটা নিজেকে রিল্যাক্স করতে পারো রিল্যাক্স করো আর রিভিশন করো। আর যাই আসুক লজিক্যালি বানিয়ে বানিয়ে লেখো। পরীক্ষা তোমার অনেক অনেক ভালো হোক। পরীক্ষার জন্য তোমাকে জানাই বেস্ট অফ লাক। খুব ভালো থেকো।